নমস্কার। ক্যাম্পাস প্লাসের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। গত 4টে এপিসোড করেছিলাম ইংল্যান্ডের ওপরে। বিভিন্নভাবে ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ডের যে গড়ে ওঠার কাহিনী এবং তার যে বিভিন্ন সাংবিধানিক এবং প্রশাসনিক ব্যবস্থা, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আমাদের আলোচ্য বস্তু কিন্তু ঘুরে যাচ্ছে একটু অন্যদিকে। সেটা হচ্ছে যে শুধুমাত্র ইংল্যান্ডকে নিয়ে আলোচনা করলেই তো হবে না। ইংল্যান্ড একটা সাম্রাজ্যবাদী দেশ এবং এটা ঠিক কথা, কিন্তু ইংল্যান্ডের মতো সাম্রাজ্যবাদী দেশ কিন্তু ইউরোপে আরও অনেকগুলো রয়েছে। ফ্রান্স, জার্মানি, ইটালি এবং আরও অনেক। এবং এরা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করেছে এবং তার ফলে কিন্তু দেখা গেছে যে পৃথিবীতে যেমন লোকক্ষয় হয়েছে, সম্পদ ক্ষয় হয়েছে এবং সবথেকে বেশি ব্যাপার যেটা হচ্ছে যে এই সমস্ত সাম্রাজ্যবাদী দেশগুলোর যে উপনিবেশগুলো তারাও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকাল তো আমরা একটা ব্যাপার, যারা খবরের কাগজ, টিভি বা অন্যান্য যে সংবাদ মাধ্যম আছে সেগুলো যারা ঠিক মতো দেখেন, তাদের মধ্যে কিন্তু অনেকেই দেখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে কিন্তু এখন বিস্তর আলোচনা। এখন এই ইউরোপিয়ান ইউনিয়ন ব্যাপারটা কী, ইউরোপিয়ান ইউনিয়ন কেন ইম্পর্ট্যান্ট এবং তার যে আরও অন্যান্য অ্যাসপেক্ট আছে, এই অ্যাসপেক্টগুলো নিয়েই কিন্তু আগামী কয়েকটা এপিসোড আমরা করব। তার মধ্যে আজকে যে প্রথম যে এপিসোডটা করতে যাচ্ছি যে ইউরোপিয়ান ইউনিয়ন কেন, কিভাবে, কখন, এই সমস্ত। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে কেন ইউরোপিয়ান ইউনিয়ন আজকে সংবাদ মাধ্যমে এতটা জায়গা করে নিচ্ছে? কারণ ইউরোপের 27টি দেশের একটি অনন্য রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থার একটা যে অ্যাসোসিয়েশন, সেটি হচ্ছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন। এর প্রধান প্রতিষ্ঠানগুলির কেন্দ্র কিন্তু বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। তবে ইউরোপিয়ান ইউনিয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু রয়েছে লাক্সেমবার্গ এবং স্ট্রাসবার্গেও। এই যে ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে প্রতিদিনই কোনো না কোনো আন্তর্জাতিক সংবাদে আলোচনা হয়, এক একটা দেশ হিসাবে এবং ইউরোপিয়ান ইউনিয়ন হিসাবে। এটা কেন? তার কারণ এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, এদের যে সিদ্ধান্ত, তার প্রভাব কিন্তু বিশ্বের বাণিজ্য, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, অভিবাসন, জলবায়ু নীতি, প্রযুক্তি, ইউরোপের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনে কিন্তু পড়ে। এবং শুধু তাই নয়, এই ইউরোপের জন্য কিন্তু ইউরোপের যে সাপ্লায়ার কান্ট্রি হিসাবে যে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলো আছে, তারাও কিন্তু এতে কিন্তু প্রভাবিত হয়। আগে দেখে নিন যে ইউরোপিয়ান ইউনিয়নের যে গুরুত্বটা কোথায়। ইউরোপিয়ান ইউনিয়নে আপাতত 27টা দেশ আছে এবং এই 27টা দেশে প্রায় 45 কোটি মানুষ আছে এবং প্রায় 42 বর্গ কিলোমিটার হচ্ছে এর এরিয়া বা যা ভূমির যে টোটাল যে এরিয়া, সেটা হচ্ছে 42 লক্ষ বর্গ কিলোমিটার। ভারতের হচ্ছে 32 লক্ষ বর্গ কিলোমিটার, কিছুটা বেশি। অতএব সেই হিসাবে দেখতে গেলে ইউরোপিয়ান ইউনিয়নের যে সমগ্র যে ভূ এলাকা, সেটা কিন্তু ভারতের থেকে বেশ কিছুটা বেশি। এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে অর্থনীতি, তার আকার হচ্ছে 21 ট্রিলিয়ন মার্কিন ডলার। 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1 লাখ কোটি, 21 ট্রিলিয়ন মানে 21 লাখ কোটি। অর্থাৎ কিনা ইউরোপিয়ান ইউনিয়নের যে অর্থনৈতিক যে বাজারটা, তার মূল্য হচ্ছে 21 লক্ষ কোটি মার্কিন ডলার। আচ্ছা, এই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে অর্থনীতি, এর সঙ্গে আমেরিকার সাইজ বা ভারতের সাইজ বা চীনের সাইজ বা রাশিয়ার সাইজ কীরকম? যে ইউরোপিয়ান ইউনিয়ন, তার যে অর্থনীতির যে বিস্তার, সেটা আমেরিকার যে টোটাল অর্থনীতি প্রায় 70%। চীনের অর্থনীতির সঙ্গে একটু সামান্য একটু পার্থক্য আছে, চীনের থেকে 9% বেশি। ভারতের অর্থনীতির থেকে 5 গুণ হচ্ছে এই ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনীতি। আর রাশিয়ার 8 গুণ। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে অর্থনৈতিক শক্তিশালী কেন্দ্রগুলোর অন্যতম হচ্ছে এই ইউরোপিয়ান দেশগুলি। এবং এদের যদি যে অর্থনৈতিক যে ক্ষমতা, সেটা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে গোটা বিশ্বের যে টোটাল যে অর্থনীতি, তার 7 ভাগের 1 ভাগ মাত্র ইউরোপের মাত্র এই কটা দেশের মধ্যে রয়েছে। এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায় যে ইউরোপিয়ান ইউনিয়ন মানে কি একটা নির্দিষ্ট কোনো দেশ, কোনো সার্বভৌম দেশ? কখনো না।
জার্মানি যেমন একটা দেশ, ফ্রান্স একটা দেশ, ইতালি একটা দেশ, স্পেন একটা দেশ, পোল্যান্ড একটা দেশ, তেমনি ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একটা দেশ নয়, এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন। এবং প্রত্যেকটা দেশই কিন্তু এর যে কনস্টিটিউয়েন্ট যে কান্ট্রিগুলো আছে এরা কিন্তু প্রত্যেকেই মানে যাকে বলে সার্বভৌম দেশ, প্রত্যেকের নিজস্ব সরকার আছে, নিজস্ব জাতীয় পরিচয় আছে, নিজস্ব ভূখণ্ড আছে এবং নিজস্ব নীতি রয়েছে। তবু এই দেশগুলি নিজেদের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন অর্থনীতি, সামরিক ব্যাপারটা তো ন্যাটো দেখে, অর্থনৈতিক এবং অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে বা বাজার অর্থনীতি বিশেষ করে সেইটা কিন্তু দেখাশোনা করে এই ইউরোপিয়ান ইউনিয়ন। এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে সিদ্ধান্ত সেটা এই দেশগুলো মেনে চলতে পারত। ইংল্যান্ড মানতে পারেনি বলে অনেক ক্ষেত্রেই কিন্তু ইংল্যান্ড বেরিয়ে গেছে এবং তার ফলে ব্রেক্সিট হয়েছে, সেটা আমরা সকলেই জানি। কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়নের যে একটা মস্ত বড় সুযোগ সেটা হচ্ছে যে মানুষের জন্য তৈরি হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, থাকা, খাওয়া এবং ব্যবসা করা অপূর্ব সুযোগ। এবং এদের মধ্যে রয়েছে, এই দেশগুলোর মধ্যে রয়েছে একটা মানে কমন একটা কারেন্সি দ্যাট ইজ কল্ড ইউরো। আর ইউরোপিয়ান ইউনিয়নের রয়েছে নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব আইন প্রণয়নের ব্যবস্থা, এমন কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যার প্রভাব সরাসরি বিভিন্ন দেশগুলোর জনজীবনে পড়ে। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে ইউরোপিয়ান ইউনিয়ন ব্যাপারটা কি। এই যে গত শতকে ইউরোপ দেখেছিল দুটি মহাযুদ্ধ, যা শুধু ইউরোপিয়ানরা সমস্ত পৃথিবীর ইতিহাস বা ভূগোলটাও কিন্তু বদলে দিয়েছিল। যে দেশগুলো এতদিন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের অর্থনীতি এবং স্বার্থ যদি এমনভাবে পরস্পরের সঙ্গে যুক্ত করে দেয় যে যাতে যুদ্ধ করা কঠিন হয়ে ওঠে, এই যে বাস্তববোধ, এই বাস্তববোধ থেকেই ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু জন্ম। সেইখান থেকেই হয় ইউরোপিয়ান যে ইন্টিগ্রেশনের যাত্রা, এবং সেই যাত্রার পরিণতি আজকের এই ইউরোপিয়ান ইউনিয়ন। কেন ইউরোপের দেশগুলি একে অপরের সঙ্গে একসঙ্গে থাকার প্রয়োজন অনুভব করেছিল এবং কিভাবে সেই ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল, এবার আসুন সেটাই দেখে নেওয়া যাক। ইউরোপিয়ান ইউনিয়নের জন্ম কিন্তু একদিনে হয়নি, এর পেছনে ছিল যুদ্ধ, ধ্বংস, অর্থনৈতিক সংকটের একটা গভীর উপলব্ধি। যদি ইউরোপ বারবার যুদ্ধের পথে ফিরে যায় তাহলে তার ভবিষ্যৎ কিন্তু কখনো নিরাপদ হতে পারে না। প্রথম মহাযুদ্ধ 1914 থেকে 1918। এই যুদ্ধে ইউরোপের বহু দেশ একে অপরের বিরুদ্ধে লড়েছিল। যুদ্ধের শেষে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারালেন। শহর ও শহরাঞ্চলে বিশাল অংশ কিন্তু ধ্বংস হলো, অর্থনীতি দুর্বল হলো, সম্পদ ক্ষতিগ্রস্ত হলো। মাত্র 2 দশকের মধ্যে ইউরোপ আবার দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যেও কিন্তু জড়িয়ে পড়ল 1939 থেকে 1945 সাল পর্যন্ত। এই যুদ্ধের ধ্বংস ছিল আরও ব্যাপক। ইউরোপের বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিলেন, অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়েছিলেন। আর যুদ্ধের শেষে ইউরোপ পুরনো শক্তির ভারসাম্য বদলে গিয়েছিল। একসময় বিশ্ব শক্তিগুলোর অনেক দেশ অর্থনৈতিক এবং সামরিকভাবে কিন্তু দুর্বল হয়ে পড়ল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপের নেতাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছিল: এই একই দেশগুলি কি আরেকটা যুদ্ধের সম্মুখীন হবে, বা ভবিষ্যতে অন্য কোনো যুদ্ধের সম্মুখীন কি তাদের হওয়া উচিত? বিশেষত দুটো দেশের মধ্যে যে সম্পর্কটা নিয়ে গোটা ইউরোপ কেন গোটা পৃথিবীও তখন অত্যন্ত চিন্তিত ছিল, সেটা হচ্ছে ফ্রান্স এবং জার্মানি। এরা দুজনেই কিন্তু বহির্বিশ্বে আগ্রাসীভাবে হাত বাড়ায় এবং তাদের সম্পদ দখল করে এবং নিজেদের মধ্যে কিন্তু লড়াই করে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাই হয়েছে। এবং এর ফলে কিন্তু গোটা ইউরোপটাই ধ্বংসের মধ্যে পড়ে গিয়েছিল এবং তারপর থেকেই কিন্তু গড়ে ওঠার পর্ব শুরু হয়। ইউরোপের ইতিহাসে এই দুই দেশের দীর্ঘদিনের যে সংঘাত, এবার যদি দেখা যায় যে এদেরকে অর্থনৈতিক সহযোগিতার ছাতার তলা নিয়ে আসা যায় তাহলে কেমন হয়? এই দুই দেশের মূল যে সম্পদ সেটা হচ্ছে কয়লা এবং ইস্পাত। যদি কয়লা ও ইস্পাতের মতো যুদ্ধশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদগুলোর উৎপাদন এবং ব্যবহারকে দুই দেশের মধ্যে একটি যৌথ ব্যবস্থার অধীনে আনা যায়, তাহলে কোনো দেশের গোপনে যুদ্ধের প্রস্তুতি নেওয়া কিন্তু অনেক কঠিন হবে। কারণ যুদ্ধ করতে গেলেই কয়লা লাগবে, তখনকার দিনের কথা বলছি, যুদ্ধ করতে গেলে কয়লা লাগবে, যুদ্ধ করতে গেলেই কিন্তু লোহা বা স্টিল লাগবে। তো কী ব্যাপার হলো না, সেখানে একটা প্রস্তাব এলো যে যদি এই লোহা এবং কয়লাকে একটা কমন অথরিটির নিয়ন্ত্রণে আনা যায় তাহলে কিন্তু এই যুদ্ধের ব্যাপারটার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। 9 মে 1950 সালে ফ্রান্সের যে পররাষ্ট্রমন্ত্রী রবার্ট শুম্যান একটি ঐতিহাসিক প্রস্তাব ঘোষণা করেন। এই প্রস্তাবের পরই যে একটা চুক্তি হয় সেটাকে বলা হয় শুম্যান ডিক্লারেশন।
এর লক্ষ্য ছিল কিন্তু অর্থনৈতিক সহযোগিতা। যে অর্থনৈতিক সহযোগিতার ফলে ইউরোপে কিন্তু যুদ্ধের দামামা আর কখনো বাজার সম্ভাবনাটাকে গোড়াতেই মেরে দেওয়া হলো। ইউরোপের এমন একটি ব্যবস্থা সেখানে তৈরি হয়েছিল যেখানে যুদ্ধ নয়, সহযোগিতাই হবে ভিত্তি। অর্থাৎ কিনা কয়লা এবং যে আয়রন অ্যান্ড স্টিলকে কমন অথরিটির আন্ডারে রেখে তার যে বিপণন এবং তাতে ইউরোপে অন্যান্য দেশকেও আসতে বলা, যাতে সবার মধ্যেই একটা সহযোগিতার ব্যাপার একদম সুনিশ্চিত হয়। এটা তার যে টেক্সটটাকে যদি ঠিক মতো করে যদি বলতে হয় তাহলে একটু উদ্ধৃতি থেকেই পড়ে শোনাই। Franco-German production of coal and steel as a whole be placed under a common high authority within the framework of an organization open to the participation of the other countries of Europe. অর্থাৎ কিনা ফ্র্যাঙ্কো জার্মান মানে ফ্রান্স এবং জার্মানির যে কয়লা এবং স্টিল উৎপাদন এবং বিপণনের ব্যবস্থাকে একটা নির্দিষ্ট অথরিটির হাতে নিয়ে এসে এমনভাবে বাজারটাকে প্রস্তুত করা যাতে ইউরোপে অন্যান্য দেশও যোগদান করতে পারে। The pooling of coal and steel production should immediately provide for the setting up of a common foundation for economic development as a first step in the Federation of Europe, and will change the destinies of those regions which have long been devoted to the manufacture of munitions of war, of which they have been the most constant victims. অর্থাৎ কিনা পৃথিবীর অনেক দেশেই তো এই ধরনের কয়লা বা এরকম স্টিল তো তৈরি হয়, কিন্তু সেই স্টিল থেকে তৈরি হয় যে অস্ত্র, সেই অস্ত্র দিয়ে আবার সেই দেশগুলোর ওপরই আঘাত আনা হয়। অতএব তাদেরকে যদি বলা হয় যে তোমরা এরকম একটা কমন মার্কেটের মধ্যে যোগদান করো, তাহলে কিন্তু যুদ্ধের সম্ভাবনাটা শুরুতেই কিন্তু বিনষ্ট হয়। এই প্রস্তাবের ফলে 1951 সালে 6টি দেশ নিয়ে গঠিত হয় ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি বা ইসিএসসি। ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি বা ইসিএসসি। এই দেশগুলো, এই যে 6টা দেশ কোনটা ছিল, এই 6টা দেশ ছিল ফ্রান্স, ওয়েস্ট জার্মানি, ইটালি, বেলজিয়াম, নেদারল্যান্ড অ্যান্ড লাক্সেমবার্গ। অর্থাৎ যে সম্পদগুলি একসময় যুদ্ধের শক্তি যোগাতো সেগুলোকেই এবার সহযোগিতার ভিত্তিতে বাণিজ্যের মধ্যে নিয়ে আসা হলো। এইখান থেকে শুরু হলো ইউরোপিয়ান ইন্টিগ্রেশনের বাস্তব যাত্রা। কিন্তু কথাটা হলো যে কয়লা ও ইস্পাত দিয়ে শুরু হয় এই যে সহযোগিতা কয়েক দশকের মধ্যে কী করে 27 দেশে ইউরোপিয়ান ইউনিয়নের তৈরি হলো, সেটাই আমাদেরকে এখন দেখতে হবে। আজকের শুধু যুদ্ধ করলেই কি শেষে শান্তি স্থায়ী হবে, নাকি এমন একটি নতুন ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে ইউরোপের দেশগুলি স্বার্থ একে অপরের সঙ্গে এতটাই যুক্ত থাকবে যে আবার যুদ্ধ হওয়া কিন্তু নিতান্তই কঠিন। এই নতুন চিন্তার অন্যতম প্রবক্তা ছিলেন ফ্রান্সের জাঁ মনেট। তার ভাবনা ছিল শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বাস্তব অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে ইউরোপের দেশগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত হতে হবে। আর সেই পরিকল্পনার কেন্দ্রে ছিল দুটি গুরুত্বপূর্ণ সম্পদ, কোল এবং স্টিল। কারণ এ সময়তে এগুলি ছিল শিল্প ও শক্তির ভিত্তি। আবার যুদ্ধের অস্ত্র ও সামরিক পরিকাঠামো তৈরির জন্য কিন্তু এগুলো ছিল অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে সম্পদ যুদ্ধের শক্তি তৈরি করতে পারে সেই সম্পদকে যদি বিকাশের জন্য কাজে লাগানো যায় তাহলে যুদ্ধের সম্ভাবনা কমে যায় এবং প্রত্যেকটা দেশেরই বাণিজ্যিক এবং আরও যে অর্থনৈতিক এবং যে সামাজিক সব রকম উন্নতি সম্ভব। এই চিন্তাকে বাস্তবে পরিণত করার জন্য প্রয়োজন হয়েছিল একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়কের, এবং তিনি ছিলেন ফ্রেঞ্চ ফরেন মিনিস্টার রবার্ট শুম্যান। আমাদেরকে খেয়াল রাখতে হবে এই শুম্যানের যে প্রস্তাব, এই প্রস্তাবটাই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মূল ভিত্তি, এবং সেটা হয়েছিল 9 মে 1950 সালে। ওই দিন রবার্ট শুম্যান এমন একটি প্রস্তাব ঘোষণা করলেন যা শুধু ফ্রান্স আর জার্মানির সম্পর্কনায় শেষ পর্যন্ত সমগ্র ইউরোপের ভবিষ্যৎ বদলে দেয়। সেই প্রস্তাবে ইতিহাসে ইসিএসসি থেকে কি করে ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হলো, কিভাবে সহযোগিতা ধীরে ধীরে গভীর হলো। 18 এপ্রিল ফ্রান্স এবং জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, লাক্সেমবার্গ এই সমস্ত দেশগুলো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রাথমিক যে স্টেপ অর্থাৎ কিনা ট্রিটি অফ প্যারিসে স্বাক্ষর করলো। এর মাধ্যমে তৈরি হলো ইসিএসসি, ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি বা ইসিএসসি। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখা খুবই প্রয়োজন যে 1950 সালের শুম্যান ডিক্লারেশন ছিল শুধুমাত্র একটা প্রস্তাব। 18 এপ্রিল 1951 সালে সেই প্রস্তাবকে আইনি রূপ দেওয়া হলো, আর 23 জুলাই 1952 সাল থেকে কিন্তু সেই চুক্তিটা
স্বাক্ষরিত হলো ফর ইমপ্লিমেন্টেশন। এবং তারপরেও কিন্তু আরও বেশ কিছু পরিবর্তন ঘটেছে। 25শে মার্চ 1957 সালে রোমে 6টি দেশ গুরুত্বপূর্ণ ট্রিটিতে স্বাক্ষর করলো। এর মধ্যে ছিল ট্রিটি এস্টাবলিশিং দি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, অর্থাৎ কিনা ইইসি, আর অন্যটি ছিল ইউরোটম ট্রিটি, যার লক্ষ্য ছিল পারমাণবিক ইউরো অ্যাটম ট্রিটি, অর্থাৎ কিনা যার লক্ষ্য ছিল পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সহযোগিতা। দুটি ট্রিটি কার্যকর হয় 1 জানুয়ারি 1958 সাল থেকে। এবার ইউরোপিয়ান ইন্টিগ্রেশনের যে লক্ষ্য সেটা কিন্তু শুধুমাত্র লোহা আর স্টিলের মধ্যে সীমাবদ্ধ থাকলো, তার ব্যাপ্তি কিন্তু অনেক বেড়ে গেল অনেকটাই। কোল এবং স্টিলের যৌথ ব্যবস্থা তো সরে এসে এবার যাত্রা শুরু হলো কমন মার্কেটের দিকে, ইউরোপিয়ান কমন মার্কেট। আমরা সবাই ছোটোবেলাতে যে জেনারেল নলেজের যে বই পড়েছি তাতে কিন্তু এই ইউরোপিয়ান কমন মার্কেটের কথা লেখা ছিল, অর্থাৎ কিনা শুধুমাত্র স্টিল এবং কোলের মধ্যে আটকে থাকা চলবে না। ইউরোপিয়ান কমন মার্কেটের উদ্দেশ্য ছিল দেশগুলির মধ্যে বাণিজ্যের বাধা কমানো, ধীরে ধীরে এমন একটি অর্থনৈতিক ক্ষেত্র তৈরি করা যেখানে পণ্য, পরিষেবা, মানুষ, মূলধন আরও স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। অর্থাৎ প্রথমে বলা হয়েছিল যুদ্ধের গুরুত্বপূর্ণ সম্পদ একসঙ্গে নিয়ন্ত্রণ করা, এবার বলা হলো আমাদের অর্থনীতিগুলোকেও আরও গভীরভাবে একসঙ্গে যুক্ত করি। এটি ছিল ইউরোপিয়ান ইন্টিগ্রেশনের দ্বিতীয় বড় যাকে বলে লম্ফন বা লাফ বা জাম্প, কোয়ান্টাম জাম্প। কিন্তু 6টি দেশের জন্য একটি যৌথ ব্যবস্থা তৈরি করলে তো সব সমস্যার সমাধান হয় না, পৃথিবীতে আরও তো অনেক দেশ রয়েছে। 3টি কমিউনিটি, ইসিএসসি অর্থাৎ তারপরে ইইসি এবং ইউরাটম এর আলাদা আলাদা ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট ছিল। সেগুলোকে আরও কার্যকরভাবে পরিচালনা করার জন্য একটি কমন ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের অধীনে আনার প্রয়োজন হলো। 1965 সালে এর একটা মার্জার হলো। এই ট্রিটির মাধ্যমে 3টি কমিউনিটির এক্সিকিউটিভ ইনস্টিটিউশন একত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়, ট্রিটি কার্যকর হয় 1 জুলাই 1967 সালে। এরপর ইসিএসসি, ইইসি, ইউরাটম আলাদা আলাদা কমিউনিটি হলো, তাদের জন্য একটি কমন কমিশন এবং একটি কমন কাউন্সিলের কাজ শুরু করে। এখান থেকেই আরও পরিচিত হয়ে ওঠে নামটি ইউরোপিয়ান কমিউনিটিজ। কিন্তু ইউরোপিয়ান ইন্টিগ্রেশন তখন শুধু গভীরই হচ্ছিল না, আরও বড়ও হচ্ছিল। 1970-এর দশক থেকে নতুন দেশগুলো যোগ দিতে শুরু করলো। 1973 সালে প্রথম এনলার্জমেন্ট হলো, অর্থাৎ কিনা বৃদ্ধি পেল। ডেনমার্ক, আয়ারল্যান্ড, ইউনাইটেড কিংডম, অর্থাৎ কিনা আমরা সংক্ষেপে যাকে ইংল্যান্ড বলি, তারাও যোগদান করলো। 6 থেকে সংখ্যা বেড়ে দাঁড়ালো 9। 1981 সালে যোগদান করলো গ্রিস, সংখ্যা হলো 10। এরপর 1986 সালে স্পেন এবং পর্তুগাল যোগদান করলো, সংখ্যা হলো 12। কিন্তু একই সময়তে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছিল। ইউরোপিয়ান কমিউনিটিজের শুধু সদস্য সংখ্যা বাড়ছিল তাই নয়, নিজেদের মধ্যে সীমারেখাগুলো কমাতে চাইছিল। তাই 1986 সালে তৈরি হয় সিঙ্গল ইউরোপিয়ান অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সিঙ্গল মার্কেট তৈরি করার জন্য আরও দ্রুত কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর অর্থ ছিল একটি দেশের ব্যবসা যেন অন্য দেশের বাজারে আরও সহজে প্রবেশ করতে পারে, মানুষের চলাচল, পরিষেবা এবং মূলধন প্রবাহ বাধা যেন কমে যায়। অর্থাৎ কিনা ইউরোপিয়ান প্রজেক্টে তখন দুটি পথে এগোচ্ছিল, বাইরে থেকে নতুন দেশকে যুক্ত করা আর ভিতর থেকে পুরনো সদস্যদের আরও গভীরভাবে যুক্ত করা। আর এই দীর্ঘযাত্রার পর এলো সেই মুহূর্ত যখন ইউরোপিয়ান কমিউনিটিজের এই চেহারাটাই বদলে গেল। 7 ফেব্রুয়ারি 1992 সালে নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্ট শহরে স্বাক্ষরিত হলো ম্যাস্ট্রিক্ট ট্রিটি। এটি কার্যকর হলো 1 নভেম্বর 1993 সালে এবং এইখানেই প্রথমবার আমরা আনুষ্ঠানিকভাবে শুনতে পেলাম ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ কিনা সেই কমন মার্কেট, ইইসি এবং এই যে বিভিন্ন শাখা প্রশাখা থেকে শুরু করে সবগুলোকে নিয়ে কিন্তু এবারে তৈরি হয়ে গেল ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা এটি শুধু নামের পরিবর্তন ছিল না, ম্যাস্ট্রিক্ট ট্রিটি ইউরোপিয়ান কোঅপারেশনকে আরও বিস্তৃত করলো। এর মধ্যে হলো ইউরোপিয়ান ইউনিয়ন সিটিজেনশিপ, আরও ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগিতা এবং একটি ইকোনমিক ও মনিটারি ইউনিয়ন গড়ে তোলার জন্য। অর্থাৎ 1950 সালে যে চিন্তা শুরু হয়েছিল শান্তির জন্য কয়লা এবং লোহাকে একসঙ্গে আনার ব্যাপার, 1993 সালে সেই ইউরোপিয়ান প্রজেক্ট এসে দাঁড়ালো একটি বিস্তৃত পলিটিক্যাল এবং ইকোনমিক যে ইউনিয়ন তার জন্যে। একবার যাত্রাটিকে এক লাইনে দেখে নেওয়া যাক। সুমান ডিক্লারেশন থেকে হলো ইসিএসসি,
ইসিএসসি থেকে হলো ইইসি, অর্থাৎ কিনা ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, সেখান থেকে এলো ইউরোপিয়ান কমিউনিটিজ, সেখান থেকে এলো সিঙ্গেল মার্কেট, সেখান থেকে এলো ইউরোপিয়ান ইউনিয়ন। প্রায় 4 দশকে ইউরোপের সহযোগিতা কতটা বদলে গেল সেটাই হচ্ছে এই ইতিহাস চর্চার সবথেকে গুরুত্বপূর্ণ দিক। কিন্তু 1993 সালে ইউরোপিয়ান ইউনিয়ন আজকের ইইউ নয়, তখন সদস্য ছিল 12টি দেশ। এরপর শুরু হলো আরেকটি বড় অধ্যায়, ইউরোপিয়ান ইউনিয়নের এনলার্জমেন্ট, মানে বৃদ্ধিকরণ। কেন এতগুলো দেশ এই ইউরোপিয়ান ইউনিয়নে যোগদান করতে চাইল, কোন কোন দেশ কখন যোগ দিল, কিভাবে 12 থেকে 15, 15 থেকে 25, 25 থেকে 27 এবং একসময় 28 হলো, আবার কেন 27 ফিরে এলো, এই সমস্ত ব্যাপার কিন্তু ইতিহাস ঘাটলেই পাওয়া যাবে। 6 থেকে 27 ইউরোপিয়ান ইউনিয়নের বিস্তার। 1993 সালে ইউরোপিয়ান ইউনিয়নের আনুষ্ঠানিক জন্মের সময় সদস্য সংখ্যা ছিল 12টি দেশ, কিন্তু আজকে রয়েছে 27টি দেশ। এই 30 বছরের বেশি সময় শুধু সদস্য সংখ্যাই বাড়েনি, ইউরোপিয়ান ইউনিয়নের ভৌগোলিক পরিসর, রাজনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক শক্তিও কিন্তু নাটকীয়ভাবে বেড়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো দেশ ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিতে কেন চাইল? কি আছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে? ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হওয়ার দরকার ছিল কারণ রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং ইউরোপের বৃহত্তর সহযোগিতার অংশ হয়ে ওঠা। বিশেষ করে সেন্ট্রাল এবং ইস্টার্ন ইউরোপের অনেক দেশের কাছে ইউতে যোগ দেওয়া ছিল তাদের ভবিষ্যৎকে পশ্চিমী ইউরোপের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। তবে নতুন কোনো দেশ ইচ্ছা করলে যে ইউতে যোগ দিতে পারে না, সেটা তো সেখানকার আইনগত যে ভিত্তি করা হয়েছে তাতেই স্পষ্টভাবে করে দেওয়া আছে যে তাকে নির্দিষ্ট মেম্বারশিপ ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, যার মধ্যে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, কার্যকর বাজার অর্থনীতি এবং ইউএর যে আইন ও বাধ্যবাধকতাকে গ্রহণ করাটা হচ্ছে তাদের মধ্যে এসেনশিয়াল মানে কন্ডিশন। আয়ারল্যান্ড, ইউনাইটেড কিংডম পরবর্তীকালে যোগ দেয়, 6 থেকে 9 হলো। এরকম সুমানের 6 দেশে ইউরোপিয়ান ইউনিয়ন এবার সত্যিই উত্তর পশ্চিম ইউরোপের বাইরেও কিন্তু বিস্তৃত শুরু হলো। 1981 সালে এলো গ্রিস, আরও 5 বছর পর এলো স্পেন, পর্তুগাল। এইভাবে কিন্তু 27টা দেশের যে কমিউনিটি সেটা তো হলো ইউরোপিয়ান ইউনিয়ন। মোটামুটি প্রাথমিক যে চিন্তা বা প্রাথমিক যে ইতিহাসের যে ব্যাপারটা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম, এবং আরও হয়তো অনেক কিছুই এই অধ্যায়ে আলোচনা করা যেত, কিন্তু সেটা পরের অধ্যায়ে আলোচনা করব। যেমন নতুন সদস্য কী করে নেওয়া হয়, তাদের কি কি নিয়ম কানুন আছে, তারা একে অপরের সঙ্গে কীভাবে তাদের কি কি নিয়ম মেনে চলা প্রয়োজন, ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের যে দেশগুলো আছে তাদের সঙ্গে তাদের ব্যবহার কেমন হয়, এরকম প্রচুর আরও অনেক অনেক বিষয় আছে যেগুলো নিয়ে পরবর্তী এপিসোডগুলোতে চিন্তা ভাবনা বা আলোচনা করা যাবে। আজকের এই এপিসোডটা এখানে শেষ করছি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আপাতত পরবর্তী যে এপিসোড, ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। নমস্কার।